গল্প অমানিশায় সেই তুমিই। স্পেশাল পর্ব। লেখনীতে তেজস্বিতা মূর্তজা। মেঘারাজ সারপ্রাইজ। বয়স মেঘালয়ার 15 পার হয়েছে। তবে সে থেমে আছে যেন শিশু বয়সেই। সকাল থেকে মুখ ফুলিয়ে বসে আছে নিজের রুমের বারান্দায়। যশোরে মেলা বসেছে, সে যেতে চেয়েছিল ঘুরতে। হেলাল আকবর সাহেব ব্যস্ত মানুষ। তার দ্বারা সম্ভব নয় মেঘালয়াকে মেলায় ঘুরিয়ে আনা। তিনি মেঘালয়াকে ওভাবেই রেখে নিজের কাজে চলে গেছেন। স্ত্রীর মৃত্যুর পর থেকে এক মেঘালয়াকে সম্বল করেই বেঁচে ছিলেন হেলাল সাহেব। তারপর আর বাড়ির দিকেও নজর দেওয়া হয়নি। দোতলার কাজে আর হাত দেওয়া হয়েছিল না। বাড়ির গেইটে ধাক্কা পড়ল দুমদুম করে। মেঘালয়া বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল। এত জোরে ধাক্কা দেওয়ার মানে কি? মিনিট কয়েক হয়ে গেল, অথচ ধাক্কা থামছে না। অর্থাৎ আসমা খালা গেইট খুলে দেয়নি। বিরক্তিতে এক ঝাড়া মেরে উঠে দাঁড়ালো। রাগে আসমা খালাকেও আর খুঁজতে ইচ্ছে করল না। ভারী পা ফেলে গেইট অবধি এসে অনীহার সাথে গেইটটা খুলে দিল। সঙ্গে সঙ্গে চোখটা বড় বড় করে আবার চেপে বুজে নিল। শক্ত কণ্ঠে বলার চেষ্টা করল, খুলে দিতে আসার প্রয়োজন ছিল না তো। আর কয়েকটা ধাক্কা দিতেন, গেইটটা এমনিতেই ভেঙে যেত, ঢুকে পড়তেন। ইরাজ মুখটা কুঁচকে কপালে হাত দেয়, গেল সুন্দর দিনটার চিংড়ি মাছ ভাজা হয়ে গেল। এখন সারাদিন গা চুলকাবে। এই, তোকে কে গেইট খুলতে আসতে বলেছে? সর সামনে থেকে। মেঘালয়ার নাক ফুলিয়ে দাঁতের পাটি শক্ত করে বলল, আপনার মোটেই ভুলে যাওয়া উচিত নয়, এটা আমার বাপের বাড়ি। ইরাজ মেঘালয়াকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, তোর বাপের এই ভেমরি বাড়িকে আমি আমার বাপের বাড়ি কখন বললাম? ইরাজের হাতে শপিং ব্যাগ। সেটা পাশের প্রাচীরের দিকে তাকিয়ে বলল, ধর এটা। মেঘালয়া সেটা হাতে নিয়ে হা করে একটা হতাশ নিঃশ্বাস নিল। ইরাজ হেঁটে গিয়ে বসার রুমের সোফায় বসল। মেঘালয়াও গিয়ে সামনের সোফায় বসে ব্যাগটা খুলে দেখতে উদ্যত হয়। ইরাজ টিভির রিমোট নাড়াচাড়া করতে করতে বলে ওঠে, এখানে না, রুমে গিয়ে দেখ যা। মেঘালয়া জিদ ধরে বসে, যাব না, আমি এখানেই দেখব। ইরাজ শীতল গম্ভীর স্বরে বলে, বাড়িতে তো দেখছি তেমন কেউ নেই। এখানে এভাবে বসে থাকাটা মোটেই ভালো দেখাবে না, মেঘ। কানের নিচ বরাবর একটা লাগিয়ে দিই, তার আগে রুমে যা। একথার পর মেঘালয়া নিজেই একটু লজ্জা পেল যেন। মাথাটা নিচু করে ঠোঁট কামড়ে ধরল আড়ষ্টতায়। 23-24 বছরের এক যুবক সামনে বসে আছে তার। তার মুখে এমন কথা শুনে বলার মতো কিছু কি আদৌ থাকে? আস্তে করে মাথাটা নুয়ে উঠে যেতে যেতে ধীর কণ্ঠে বলল, আসমা খালা আছে রান্নাঘরে। ইরাজ কথা বলল না। সে পকেট থেকে ফোন বের করে মহাব্যস্ততার সাথে তাতে মনোযোগী হয়েছে। মেঘালয়া চলে যেতেই উঠে দাঁড়ালো। হেলালে সাহেবের ঘরে ঢুকে বেডসাইড টেবিলের ড্রয়ার থেকে কিছু কাগজপত্র বের করে নিল। পথেই মেঘালয়ার রুম, হঠাৎই মন বলে ওঠে, একবার উকি দিয়ে দেখবে পাগলিটা কি করছে। শক্ত পায়ে হেঁটে বসার রুমে চলে এলো। ইচ্ছেটা চাপা পড়ে যায় নিজের স্বভাবসুলভ দুর্বোধ্য আচরণের নিচে। যে খোলসে নিজেকে মুড়েছে ইরাজ, সেই খোলসরূপী স্বভাবটাই বোধহয় ওকে অন্য এক ইরাজরূপে প্রকাশ করেছে সকলের সামনে। আধা ঘন্টার মতো সময় পেরিয়ে গেলে বাড়িতে ঢুকলেন হেলাল সাহেব। ইরাজকে দেখে পুলকিত হয়ে বললেন, আর এহো রাজ, অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি কি? ইরাজ বলল, আধা ঘন্টা খানেক। কিছু দেওয়া হয়নি তোমায়? দরকার নেই, কাকা। তুমি বসো তো আগে। সিলেট থেকে ফিরেছি রাত 4টার দিকে। এখন পর্যন্ত একটু ঘুমানোর ফুরসত পাইনি। আব্বু পাঠালো এখানে। হেলাল সাহেব হাসলেন ইরাজের বিরক্তি মাখা মুখের দিকে চেয়ে। পাশে বসে ইরাজের হাত থেকে কাগজগুলো নিলেন। বললেন, ইমতিয়াজের জন্যই তো হয়েছে সব। প্রতি মাসে মনে করাই ইনকাম ট্যাক্সটা সময় মতো পরিশোধ করে দিলেই ঝামেলা মিটে যায়। সে তোমায় দিয়ে দেওয়াবে বলে এবছরেরটা ফিলে রেখেছে। কত দিনের জন্য ফিরেছো এবার? থার্ড ইয়ারের এক্সাম সামনে। সপ্তাহখানেক থাকতে পারি। হেলাল সাহেব আসমাকে বললেন, ইরাজের জন্য নাস্তা আনতে। কাগজপত্র দেখতে দেখতে নাস্তা এলেও ইরাজ তা নিল না। বরং হেলাল সাহেবের কাছে সিগারেট চাইল। এতে মোটেই অবাক হওয়ার কিছু নেই। হেলাল সাহেব অবাক হলেন না। এ ছেলের গড়নে যে ধাতু ব্যবহৃত হয়েছিল তা নিশ্চিত আজব কোন পদার্থ ছিল। নির্দ্বিধায় হেলাল সাহেবের থেকে সিগারেট নিয়ে তাতে আগুন ধরালো।
যাবে নাকি ট্যাক্স দিতে? উহু, আমি ফর্ম পূরণ করে ডকুমেন্ট সব ঠিক করে দিয়েছি, তুমি যাবে। আমার কাজ আছে। কি কাজ আছে? ক্লাবে যাব। আসার সময় কথা দিয়ে এসেছি ছেলেদের দেখা করব। সে রাতে করে নেবে দেখা। আমি ট্যাক্স পরিশোধ করে অফিসে ঢুকব। হিসেবের ব্যাপার আছে। বুঝতেই পারছো বছরের শেষের দিক। সে তুমি যাও। কিন্তু আমার বিশেষ কি কাজ আছে আবার? হেলাল সাহেব একটু গম্ভীর হয়েই বললেন, মেঘার এসএসসি পরীক্ষা শেষ, ছুটিতে আছে। কোথাও নিয়ে যাওয়া হয়নি। মেলায় যাওয়ার বায়না ধরেছে। আমি নিয়ে যেতাম, কিন্তু কর পরিশোধের শেষ তারিখ পড়েছে কাল। কাল যেতে পারবো না, তাই আজই পরিশোধ করতে হবে। ইরাজ উঠে দাঁড়িয়ে পড়ল। বলল, ট্যাক্স আমি দিয়ে আসছি তো। তুমি যাও মেঘকে নিয়ে। হেলাল সাহেব মেকি হাসলেন, অমিয়ে বিচ্ছু। গেলে আর আসতে চাইবে না। 3-4 ঘন্টা ওর সাথে ঘুরলে আমার প্রেশার হাই হয়ে যাবে। এবার লাইনে এসেছো। পারলে কাল নিয়ে যেও। আমার ঘুম পাচ্ছে প্রচুর। খুব ক্লান্ত এমনিতেই, ওসব মেয়েলোক মার্কা মুসিবত ঘাড়ে করে ঘোরার এনার্জি নেই। হেলাল সাহেব মুখ ফুলিয়ে চেয়ে আছেন ইরাজের দিকে। ইরাজের ভেতরে তাতে কোন ভাবাবেগ হলো না। মোটেও মনে হলো না মেঘালয়ার বাপের সামনে এমন একটা কথা বলে সে একটুও অনুতপ্ত। হেলাল সাহেব রাগতে রাগতে হেসে ফেললেন ফিক করে। এজন্যই তো যুবতী মেয়ের বাবা হয়েও এই ছেলের সাথে মেয়ে পাঠাতে তার একটুও সংকোচ নেই। এ ছেলের ধাঁচ ভিন্ন, সবার থেকে ভিন্ন। বললেন, মেঘা রাগ করে ঘরে বসে আছে। দুপুরে খায়নি, বান্ধবীরা সকলে ঘুরতে গেছে, সে যায়নি এই দুঃখে আমার সাথে কথা বলছে না। ইরাজ বসলো আবার। কোলের ওপর একটা কুশন তুলে নিয়ে বলল, কথা না বলাটা কোন সমস্যা না, কাকা। কথা নাই বলতে পারে, এতে তো আর জান দেওয়া যায় না। কিন্তু খাওয়াটা তুমি যদি বলো, আমি খাওয়িয়ে রেখে যাই। হেলাল সাহেব গোমরা মুখে বললেন, তাও তুমি মেলায় নিয়ে যাবে না? না, মেয়ে মানুষ শহরবাজার বা মেলায় ঘোরাফেরা ভালো না। কিছু লাগলে বলুক, আপনি বা আমি গিয়ে এনে দিচ্ছি। থাক, লাগবে না আপনার দয়া। আপনার সঙ্গে যাব ভেবেছেন? আমি আপনার মতো ক্যাকটাসের সাথে মেলায় যাওয়ার চেয়ে ভালো, ঘর আটকে পড়ে থাকবো চিরকাল। মেঘালয়া বেরিয়ে আসে নিজের রুমের আড়াল থেকে। অর্থাৎ সে এতক্ষণের আলাপ শুনেছে। ইরাজ দায়সারা ভাবে বলল, ভালো পরিকল্পনা। থাক, ঘর আটকেই থাক। এতদিনে ভালো একটা সিদ্ধান্ত নিয়েছিস। মেঘালয়া কান্নার ভান করে বলে, উহু হো, আব্বু। শেষ অবধি সন্ধ্যার পর মেঘালয়াকে নিয়ে বের হতে হলো ইরাজের। ইরাজের মুখ চোখ ভার। মুখটা গম্ভীর হয়ে আছে। বাড়ি থেকে বেশ কিছু দূর এগিয়ে এসেছে দুজনে হাঁটতে হাঁটতে। মেঘালয়া ভ্রু কুঁচকে পেছনে পেছনে হাঁটছে ইরাজের। মাথায় বড় চৌড়া এক পিচ্ছিল কাপড়ের ওড়না তার। এটা অবশ্য এই ঘাড়তোত্তারার হুকুমেই পড়তে হয়েছে। ওই ব্যাগে অনেক রকম চকলেট ছিল, সাথে কাঠগোলাপের মতো দেখতে চুলের ক্লিপ, কয়েকটা আংটি আর গোলাপ ও রজনীগন্ধায় তৈরি হাতের কবজিতে দেওয়ার কঙ্কন। সেটা এখন দুহাতে পড়ে আছে মেঘালয়া। তবে তাতে যে সে খুব খুশি তা নয়। যে লোকের আচরণ ভালো না তার এসব জিনিসে কি যায় আসে। প্রতিবারই সিলেট থেকে আসার সময় টুকটাক কিছু নিয়ে আসে ইরাজ সিলেটি জিনিস তার জন্য। তবে সেসবের খুশি মিলিয়ে যায় ইরাজের রুক্ষ আচরণে মিশে। মেঘালয়া হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করল এক সময়, এভাবে হেঁটেই যাব নাকি? এত হাঁটা যায়? তো গাড়ি কোথায়? খোঁজ তুই গাড়ি। গাড়ি নিয়ে আব্বু বেরিয়েছে। মেঘালয়ার মুখ বেঁকিয়ে বলল, হুম। আর বাইকটা রেখে আসলেন আমাদের বাড়িতে। এখন যে এত রিকশা সামনে দিয়ে যাচ্ছে, আপনার চোখে আধারি চশমা। চোখে পড়ছে না। ইরাজ থামল। ভারী মুখে তাকালো মেঘালয়ার দিকে, বলল, আমাকে ফাঁসানোর পরিকল্পনা তোর? রাস্তাঘাটে লোক দেখলে খুব ভালো বলবে। মেঘালয়া আর কিছু বলল না। সিএনজি করে দুজন মেলায় পৌঁছল। প্রচুর মানুষের ভিড়। নামতেই মেঘালয়ার সাথে এক ছেলের ধাক্কা লাগলো। ইরাজের দৃষ্টি এড়ায়নি ব্যাপারটা। আচমকা খপ করে চেপে ধরল মেঘালয়ার ডান হাতটা। মেঘালয়া একটু সপ্রতিভ হয়ে তাকায় ইরাজের দিকে। তার দৃষ্টি সামনের ভিড়ের দিকে। কপালটা জড়িয়ে আছে। ইরাজ মেঘালয়াকে নিজের সাথে সামান্য আগলে নিয়ে বাহাতটা প্রসারিত করে চারপাশে জায়গা তৈরি করতে করতে ভেতরে ঢুকল। ভেতরে ভিড় আছে, তবে ততটাও না।
ভিড়ে মাঝে হাঁটতে হাঁটতে মেঘালয়ার মাথা থেকে পিচ্ছিল ওড়নাটা পড়ে গেছে। ভেতরে এসে মেঘালয়ার হাত ছেড়ে দাঁড়াতেই নজরে এলো ব্যাপারটা ইরাজের। মেঘালয়া অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। ইরাজ আস্তে করে কাঁধের ওড়নাটা মাথায় তুলে দিয়ে দ্রুত চোখ সরিয়ে নিল মেঘালয়ার থেকে। বলল, চল হাঁটি। কোথায় যাবি? ফুচকা খাবো। ইরাজ ঘুরে তাকায় ভ্রু কুঁচকে, এই এক দোষ মেয়ে লোকের। কোন শালা যে এই ফুসকার প্রচলন করেছিল। গালটা পুকুরের অত বড় হা করে ফুসকা খাওয়া ছাড়া রাস্তায় বেরিয়ে আর কাজ খুঁজে পাস না। ফুসকা কিনে দেব, বাড়ি গিয়ে খাবি। স্টলে ভিড় অনেক। মেঘালয়া মুখ ভেঙচাল। মুখটা শক্ত করে পিছে পিছে চলতে লাগলো ইরাজের। ইরাজ একটু আগে হাঁটছে, তার পায়ের ধাপ বড়। মেঘালয়া বারবার পিছিয়ে যাচ্ছে। একসময় ইরাজের সামনে একদল ছেলে পড়ল। সবগুলো দল বেঁধে এগিয়ে আসছে। দুধারে বিভিন্ন রকম স্টল বসেছে। মাঝ দিয়ে চিকন গলির মতো রাস্তা। ইরাজ চট করে পেছনে এগিয়ে এলো। মেঘালয়াকে হাতের বাপাশে নিয়ে নিজে গেল ডান পাশে। ডান পাশ কাটিয়ে ছেলেগুলো ওদের পার করে যায়। মেঘালয়া খেয়াল করে ইরাজ ওর দুকাঁধে দুহাত আলতো করে রেখে ওকে আগলে রেখেছে। ছেলেগুলো পার হয়ে যেতেই আবার ছেড়ে দিয়ে সরে দাঁড়ালো। মেঘালয়া অতীতের ভাবনা থেকে বেরিয়ে এলো। এই তো সেদিনের ঘটনা মনে হয় ভাবলে। অথচ পেরিয়ে গেছে সেসবের 5টা বছর। যে পুরুষটা একটা মেয়েকে এভাবে আগলে রাখতে পারে, সে মেয়ে পুরুষে নির্ভরশীল না হয়ে যাবে কোথায়? মেঘালয়াও তো হয়ে পড়েছিল, অথচ সে এই পুরুষটার প্রতি সেই কালে কেন এমন জটিল অনুভূতিতে জোড়ায়নি? কি করে জোড়াবে? এই পুরুষের আচরণ মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছিল যে। নিজের কোলের দিকে তাকালইরাজ তার কোলে মাথা রেখে কোমরটা দুহাতে জড়িয়ে শুয়ে আছে। খালি গা, পরনে 3/4 প্যান্ট। বিকেলের দিকে চুল কেটে বাড়ি ফিরেছে। চুল বড় হয়ে বাবরির মতো হয়ে গেছিল। সাহেব সেজে বেরানো ইরাজের যত্নের ভার আজ সম্পূর্ণ মেঘালয়ার। খাওয়া, গোসল, পোশাক, পরিমর্শ, শরীরের যত্ন সবটার যত্ন আদর সেদিনের এই পুচকি মেয়েটাতে সঁপে ইরাজ আজকাল নিজের ব্যাপারে বড্ড উদাসীন হয়েছে। চুলগুলো বড় হয়েছিল। সকালে মেঘালয়াই ধমকে বলেছে, চুল কেটে আসতে। এসেই মেঘালয়াকে জড়িয়ে শুয়ে পড়েছে। ঘাড়ে এখনো ছোট ছোট চুলগুলো লেপ্টে আছে। গোসল না করেই শুয়ে পড়েছে। মেঘালয়া স্মিত হাসল। হাতটা সন্তর্পণে ইরাজের চুলে রেখে হাত বুলিয়ে দিল মাথায়। সেদিন আর এদিনের মাঝে বিস্তর ফারাক। সেদিন ইরাজ ছিল মেঘালয়ার কাছে বড় শত্রুরূপী এক রক্ষাকর্তা। আজ সৃষ্টিকর্তার পর এই পুরুষটা তার দ্বিতীয় পালনকর্তা। মেঘালয়া ভাবে সেদিন কেন এই পুরুষটার প্রেমে পড়েনি সে। সেদিন তারপর বেশ কিছুক্ষণ তারা মেলায় ঘুরল, কত কিছু কিনে দিল ইরাজ সঙ্গে করে, শেষে ফুচকাটা কিনে রাস্তাটা ইরাজ হাতটা চেপে ধরে নিয়ে পার করেছিল। বাড়ির সামনে নামিয়ে দিয়ে দাঁড়িয়েছিল ততক্ষণ যতক্ষণ না মেঘালয়া ভেতরে ঢুকে যায়। সে সময় এসব মোটেই বিশেষ কোন ব্যাপার মনে হতো না মেঘালয়ার। অথচ আজ সেই শাসনগুলো মনে করে মেঘালয়ার সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে ওঠে। মেঘালয়া আবার তাকায় কোলের ওপর মাথা রেখে উপুর হয়ে শুয়ে থাকা ইরাজের দিকে। বিয়ের 2 বছর চলছে। মেঘালয়া দ্বিতীয়বার গর্ভধারণ করেছে। আজকাল আবার সেই পাগলামি লক্ষ্য করা যায় ইরাজের মাঝে। ইরাজ যে বদলেছে তা মোটেই নয়। তবে তার ভালোবাসাকে প্রতিনিয়তি দেখতে পাওয়া যায় নিত্য নতুন রূপে। এসেই ক্লান্ত স্বরে বলেছিল, মাথাটা ঝিমঝিম করছে রে, মেঘ। আজ অনুমতি দে, একটা সিগারেট খাই। মেঘালয়া শক্ত করে বলেছে, একদমই না। বিছানায় যান, আমি মাথা টিপে দিই, ভালো লাগবে। মেঘালয়াকে টেনে নিয়ে বসিয়ে শুয়েছে মেঘালয়ার কোল জড়িয়ে। মেঘালয়া চুলের ভাঁজে হাত ঢুকিয়ে ইরাজের চুলগুলো মুঠো করে টেনে দিতে লাগলো আলতো করে। ইরাজ আরাম পেয়ে আরো আবেশে শক্ত করে পেঁচিয়ে ধরে মেঘালয়ার পেটাপিঠ সমেত কোমরটা। মেঘালয়ার শরীরটা কেঁপে উঠল যেন আকস্মিক। একটু ঝুঁকে পড়ে ইরাজের মাথার ওপর কপাল ঠেকায় মেঘালয়া। অনুগোল নীলচে অপরামহ। ইরাজ খেয়াল করল, মেঘালয়া কিছুক্ষণ যাবৎ তার দিকে তাকাচ্ছে, আর মিটিমিটি হাসছে। রেগে গেল ইরাজ, হাঁসের ডিম বেশি বেশি খাচ্ছিস আজকাল। ছি, হাঁসের ডিম খাই না আমি। তাহলে হাসলে যে তোকে ভূতনির লাগে, তবুও দাঁত বের করে হাসছিস কেন? নাকি আমাকে দেখতে মিস্টার বিনের মতো লাগছে? আমার দাঁত আমি বের করে হাসব, অথবা লুকিয়ে রেখে, তাতে আপনার ফাটছে কেন?
আমার ফাটছে, আর ইচ্ছে করছে তোর কানটাও ফাটাই। হাসছিস কেন? মেঘালয়া মুখ ছোট করল। আপনার আচরণ এত বাজে কেন? এত তিতা কথা কেউ কিভাবে বলতে পারে? ইরাজ দায়সারাভাবে বলল, আমি যেভাবে বলি। মেঘালয়া উঠে চলে গেল। ইরাজ আশা করেনি এমনটা। জোরে জোরে পা ফেলে চলে গেল মেয়েটা। ইরাজ দেখল তাকিয়ে। ইরাজের মেজাজটা চটেছে। মেঘালয়ার সাজ দেখে। মেয়ে মানুষ এত সাজবে কেন? তাও আবার অবিবাহিত একটা মেয়ে এত মানুষের মধ্যে শাড়ি পরে ঘুরছে, মুখে গাঢ় সাজ, গহনাও পরেছে। ব্যাপক বেপরদা আর বেশরমের ব্যাপার। কিন্তু পাগলি হাসছিল কেন? এটা মনে পড়তেই সে চারদিকে আয়না খুঁজল। আয়নায় নিজেকে দেখে হতাশ শ্বাস ফেলল। তার গলায় ফুলের মালা। বন্ধুরা ছবি তোলার সময় পরিয়ে দিয়েছিল, সেটা আর খোলার খেয়াল আসেনি। এই দেখে হাসার কারণ খুঁজে পেল না ইরাজ। আবার আরেক চিন্তা মাথায় এলো। ইরাজের ফুপুর বাড়ি, বিশেষ কিছু চেনা জানা নয় মেঘালয়ার। রেগেমেগে কোথায় উঠে গেল? কার সাথে বসবে, কোথায় যাবে, কে কে দেখবে, কি বা বলবে? নানান চিন্তা মাথায় ভিড় করলো একসাথে। নিজের ওপরই রাগ হলো ইরাজের। ফুপাতো বোন লিজার বিয়ে। এখন সাজানো হচ্ছে তাকে। ইরাজ বারান্দা, ছাদ, বাড়ির বাইরে খুঁজে এলো। কোথাও নেই মেঘালয়া। নিজের ওপর রাগ হলো। তখন চোখের সামনে বসে ছিল, ভালো ছিল। কি দরকার ছিল ওভাবে বলার? হয়রান লাগলো খুব ভিতরটায়। ইচ্ছে করলো হাতে পেলে একটা কষে চড় মারতে। এত ন্যাকা হবে কেন? কি এমন বলেছে, উঠে যেতে হবে কেন? এতটুকুতেই এত অস্থির হওয়ার বিষয়টায় বেশি রাগ উঠছে ইরাজের। খুঁজলেই পাওয়া যাবে মন বলছে, তবুও এত অধৈর্য হয়ে ওঠার মানে কি? হন্য হয়ে খুঁজল খাবার পেন্ডেলেও। নেই। চারদিক দেখেও পেল না। বাড়ির ভেতরে ঢুকলো। প্রতিটা রুম দেখলো। কিন্তু যে ঘরে মেয়েকে সাজাচ্ছে, সেই ঘর চাপানো। মেয়েরা আছে, ইরাজ মরলেও ওই ঘরে ঢুকবে না। তবুও কেন জানি মনে হলো, ছেড়ে যাওয়া ঠিক হবে না, থাকতেই পারে। দরজার বাইরে দাঁড়িয়ে জোরে জোরে ডাকলো, মেঘ, মেঘ, আছিস এখানে? অস্বস্তিতে গলা আটকে এলো। মেয়েদের রুমের সামনে দাঁড়িয়ে এভাবে একটা মেয়েকে ডাকা। চলে যাবে, তখনই ভেতর থেকে দরজা খুলল একটা মেয়ে। মেঘালয়া বসে আছে খাটে, সাজানো দেখছে। ডাক শুনেও ওঠেনি রাগে। মেয়েরা সেলফি নিতে প্রস্তুত হচ্ছে সবাই মিলে। ইরাজ ডেকে উঠল, উঠে আয়, শোন। চেতে উঠল মেঘালয়া, কেন, কি দরকার? চ্যাহ, আসবি তো আগে, ডাকছি না। অগত্যা উঠে এলো মেঘালয়া বিরক্ত হয়ে। ইরাজ বলল, এখানে এসেছিস আমায় বলে এসছিস? গরু খোঁজা খুঁজছি চারদিকে। অবশ্য তুই গরুর চেয়ে কম কি? সরি, গরু না, গাভী। মেঘালয়ার ইচ্ছে করল ইরাজের পরিপাটি চুলগুলো আঁকড়ে ধরে বিল্ডিংয়ের সাথে ঢিপ করে লাগিয়ে দিতে। কুকুরের লেজ আর ইরাজের স্বভাব সোজা হবার নয়। ইরাজ আবার বলল, চল, খেয়ে আসি আমরা। না, আপনি যান। আমি মামুনি আসলে খাবো। ইস, আমার সাথে খেলে পেট ভরবে না নাকি তোর? চল। ধুরু, ওরা ছবি তুলছে, আমি ওখানে বসবো। আপনি যান তো, ঘুরে আসুন বিয়ে বাইরে থেকে। ইরাজ বিড়বিড় করল, হ, আর তুমি হেনে টাঙ্কি মারো। জোরে বলল, এজন্যই তো ডেকে আনলাম। কার না কার ফোনে ছবি তুলবি, সেটা কোথা থেকে কোথায় যাবে? খুব আনন্দ না? চল আমার সাথে। গোমরা মুখে পিছু পিছু এলো মেঘালয়া। হুট করে থামল। ইরাজ ঘুরে তাকালো, কি সমস্যা? মেঘালয়ার মুখ শুকনো। ইরাজ বিরক্ত হলো, এমন অসহায় এতিমের মতো মুখ করে আছিস কেন? বাচ্চা বাচ্চা চাহনিতে চেয়ে থাকা মেঘালয়ার মুখটা এবার সত্যি কালো হয়ে গেল। আমি তো এতিমি। আমার আম্মা নেই। ইরাজের কি জানি হলো, থমকে গেল। দ্রুত বলল, ইস, কি মুশকিল। আরে, আমি তা বলেছি নাকি? মুখ গুমরা করে আছিস কেন? এগিয়ে এসে সামনে দাঁড়ালো ইরাজ। মেঘালয়া পা ইশারা করল, হাঁটতে ব্যথা লাগছে। গুড। এটা বোধহয় 6 ইঞ্চি পেন্সিল হিল, এরপরের বার পুরো 1 ফুট সাইজের উঁচু সাইজের হিল কিনে দেব আমি একটা। ওটা তোর বাপের দিতে হবে না। দেখো তো, শাড়ি পরেছে, গহনা পরেছে। তোর কি মনে হয় খুব সুন্দর দেখাচ্ছে? একেবারে আলাদিনের জিনের একমাত্র বউ বউ দেখতে লাগছে। মনটা চায় চাপড় মেরে কানটা গরম করে দিই। বসে পড়ল ইরাজ মেঘালয়ার পায়ের কাছে। দ্রুত হাত এগিয়ে নিয়ে গেল পায়ের কাছে। মেঘালয়া চমকে সরে দাঁড়ালো।
ইরাজ হাত গুটিয়ে উপরে তাকালো, পায়ে হাত দেব। দ্রুত মাথা নাড় মেঘালয়া। না। আরে বালডা, তোর পায়ে ধরে ক্ষমা চাওয়ার জন্য না, মানে স্পর্শ করব নাকি সেটার অনুমতি চাইছি। মেয়েলোকেরা তো আবার লাউয়ের কচি ডগা, হাত পড়লেই নেতিয়ে যাবি। মেঘালয়া হেসে ফেলল হুট করে। ইরাজ মাথা নিচু করল, হাসি সম্মতির লক্ষণ। দেখি, পা এগিয়ে দে। নিজ হাতে হিল দুটোর বেল্ট খুলে আলগোছে তা পা থেকে খুলে নিল ইরাজ। মেঘালয়ার পায়ে বিভিন্ন জায়গায় লালচে দাগ হয়ে গেছে। গোড়ালিতে ফোসকা পড়ে চামড়া উঠে লাল হয়ে আছে। ইরাজ হিল দুটো হাতে নিয়ে নির্দ্বিধায় সামনে হাঁটতে লাগলো। মেঘালয়া জানে না কেন, অথচ তার মনের ভেতর হাওয়া বয়ে গেল কিসের যেন, তার দুলুনি বোধ হয় গালে লাগলো। গাল দুটো ভার হয়ে উঠল, মাথাটা নত হয়ে ঠোঁটে মুচকি হাসি চলে এলো। সামনে হাঁটছে ইরাজ, গলায় গামছা ঝুলছে। খেতে দেবার দায়িত্বে ছিল ইরাজ, কিন্তু যখন থেকে মেঘালয়া এসেছে পিছু পিছু কেটে যাচ্ছে। তখন ক্লান্ত হয়ে এসে বসেছিল মেঘালয়ার পাশে, কিন্তু মেঘালয়া উঠে চলে গেল, তারপর থেকে খাবারের কাছে যাওয়া হয়নি। পরনে কালো খয়েরি আর সাদার মিশ্রমে রাঙানো একটা পাঞ্জাবি, হাতঘড়ির নিচে আঙুলের ফাঁকে মেঘালয়ার জুতো জোড়ার ফিতে ধরে সামনে হাঁটছে, মাঝে মধ্যে পেছনে ফিরে দেখছে মেঘালয়া ঠিকমতো পিছে আসছে কিনা। ইরাজ বেছে বেছে মেঘালয়াকে নিয়ে গিয়ে এক কোণার একটা টেবিলে বসালো। টেবিলটা ফাঁকা ছিল, অথচ কিছু সময়ের ব্যবধানে লোক এসে বসতে লাগলো। পুরুষ ও মহিলা মিলেমিশে এসে বসছে। সে বসতে পারবে না এখন। এখন মানুষকে না খাইয়ে এভাবে মেঘালয়ার আঁচল ধরে নিজে খেতে বসার মতো ছোটলোকি কাজ দুটো নেই। কিন্তু মেঘালয়াকে রেখে যাওয়ার ইচ্ছে খুঁজে পেল না কোথাও। মাথা গরম হচ্ছে, মেঘালয়ার সাজ দেখে। হাঁটছে তো দুল টিকলি, হাতের চুড়ি ঝনঝন খান খান করে বাজছে। মানুষের আকর্ষণ কাড়ছে, অথচ তার জায়েজ অধিকার নেই শাসন করার। লোকেরা এসে বসছে এই টেবিলে, লোকদের মানা তো করা যায় না। কিন্তু ইরাজের রাগ হলো। এমনি ঠোঁট ভরে লিপস্টিক লাগিয়েছে, আবার গাল ফ্যারে খাবার খাবে ছেলে মানুষের সামনে বসে। ফুপাতো ভাই পাশেই ছিল, ওকে বলল, মেঘার খাবার বেড়ে দে, ঘরে বসে খাবে। খাবার ইরাজ নিজেই বেড়ে নিয়ে এলো। বরযাত্রীর জন্য বিশেষভাবে ইলিশ মাছ ভাজা হয়েছে। তা একটা বড় দেখে তুলে নিল পাতে, পুরো প্লেট সাজিয়ে মেঘালয়াকে বলল, চল ভেতরে গিয়ে খাবি। ঘরকুনো মেঘালয়া নিজেও অস্বস্তিবোধ করছিল লোকের মাঝে। যাবার সময় জোরে করে একটা ধাক্কা খেল মেঘালয়া একটা লোকের সাথে। লোকটা মাঝবয়সী। ইরাজ চোখ লাল করে তাকালেও কিছু বলল না, বয়স খেয়াল করে। মেঘালয়াকে নিজের বা পাশে নিয়ে এলো। তুলনামূলক ফাঁকা একটা রুমে বসিয়ে দিয়ে চলে যেতে উদ্যত হলো। মেঘালয়া শুকনো মুখে বলল, আমি একা একা খাবো। আপনি যে বললেন একসাথে খাবেন। চাপা সুরে বলল ইরাজ, ইজ্জত মারবি নাকি আমার? একসাথে খাওয়া আবার কি? তুই খা, আমি পরে খাবো। এখন খাওয়ার সময় নেই। ইরাজের বলার ধরনে মেঘালয়ার হাসি পেল। তবুও মুখ ছোট করে বলল, একা খেতে ভালো লাগে না আমার। তার ওপর অচেনা জায়গা। এজন্যই উঠে চলে গেছিলি তখন একা একাই। খুব ভালো তোর সংকোচবোধ। জায়গা মতো এন্ট্রি নেয়। বসলো ইরাজ বিছানার ওপর, দে, এবার ভাগ দে খাবারের। আমি আবার খাবার আনতে যেতে পারবো না। মেঘালয়া প্লেট এগিয়ে দিল ইরাজের দিকে। ইরাজ উঠে বেরিয়ে গেল হুট করে রুম থেকে। খানিক বাদে ফিরে এলো খাবার সহ একটা প্লেট নিয়ে। মেঘালয়া মাথা নিচু করে হাসল সামান্য। বিনা নোটিশে খেতে শুরু করে ইরাজ। আপন মনে খেয়ে চলল। মেঘালয়া তাকিয়ে দেখল ইরাজের খাওয়া, আবার নিজের প্লেটের দিকে তাকালো। ইরাজের খাওয়া দেখতে ভালো লাগছে। খেতে খেতে এদিক ওদিক তাকাচ্ছে। বড় বড় এক একটা লোকমা গালে তুলে নিচ্ছে, যার একটাই মেঘালয়ার তিনটার সমান। ইরাজ খেতে খেতে বলল, আমরা সাধারণ মানুষেরা তো খাবার মুখে গিলি, তুই চোখ দিয়ে গিলিস নাকি? মেঘালয়া আস্তে করে বলল, কুকুরের লেজ। ইরাজও একই সুরে বলল, হ, আর তুই কুকুর। আমি তোর পেছনেই লেগে আছি। মেঘালয়া খেতে শুরু করলেও ঠিকমতো খেতে পারছে না। হাতে মুখে জোরতা লেগে আছে। ইরাজের খাওয়া শেষের দিকে। মেঘালয়ার মুচকি হাসি পাচ্ছে কেন জানি। এই যে ক্যাকটাসের সাথে একসাথে বসে খাওয়া, ব্যাপারটা এক অদ্ভুতভাবে শিহরিত করছে তাকে। আরো ধীর গতিতে খেতে শুরু করলো মেঘালয়া।
খাবার যাচ্ছে না ভেতরে কেন জানি। ইরাজ হাওয়া শেষ করে হাত ধুয়ে প্লেট রেখে এসে বসল। তখনও মেঘালয়ার খাবারের 1/3 শেষ হয়নি। ইরাজ বিরক্ত হয়ে না কুচকাল, খাচ্ছিস নাকি পায়ে আলতা পড়ছিস? এত দেরি হয় মানুষের খেতে। খেতেও শিখিসনি। আমি আর খেতে পারছি না। ইরাজ ভ্রু কুচকাল, মাছটা অন্তত খা। নাকি এটাও খাস না? খাই, ইলিশ মাছ আমার পছন্দের। কিন্তু আমি মাছের কাঁটা বাছতে পারি না। বাচ্চাদের মতো লাগলো মেঘালয়ার কথা। ইরাজ চোখ বুজে কপালে হাত রেখে মাথা নাড়ল, দে, আমার কাছে দে। মনোযোগ সহকারে মাছের কাঁটা ছড়ালো। অল্প অল্প করে প্লেটে রাখলো, মেঘালয়াকে ইশারা করলো, শুরু কর খাওয়া। পুরো দিন কি তোর খাওয়ার পেছনে দেব? মেঘালয়া চেয়ে রইল ইরাজের মুখের দিকে। ইরাজ মাছের কাঁটা বাছতে বাছতে না তাকিয়েই বলল, এভাবে তাকিয়ে থাকবি না। আমার অসুখ করবে। ভেতরের কন্ডিশন খুব একটা ভালো না। তার ওপর এমন সব বিপজ্জনক নজরে চেয়ে থাকলে টিকে থাকা মুশকিল। মেঘালয়া অর্ধেকটা মাছ খেল, বাকিটা খেতে পারবে না। ইরাজ একগালে পুরো মাছটা কাঁটাসহ চিবিয়ে খেয়ে বেশ কিছুক্ষণ পর দুমড়েমুচড়ে যাওয়া কাটা গাল থেকে বের করে প্লেটে রাখল। মেঘালয়া বিস্ময় নিয়ে দেখল ইরাজের মাছ খাওয়া। বিয়ে পোড়ানোর সময় ইরাজের ফুফাতো বোন কাঁদছিল খুব। এক কোণে দাঁড়িয়ে ছিল দুজন। হঠাৎই ইরাজ নিচু আওয়াজে বলল, তুইও বিয়েতে ঠিক এভাবেই কাঁদবি ভা ভা করে। ছি ভেবেই খারাপ লাগছে, কি বিশ্রী লাগবে তোকে দেখতে। মেঘালয়া ইরাজের দিকে না তাকিয়েই বলল, তাড়াতাড়ি বিয়ে করবেন মনে হচ্ছে। চোখ গোল করল ইরাজ, কি সব সাংঘাতিক কথাবার্তা শিখেছিস রে তুই? চিবিয়ে বলল মেঘালয়া, কি করব তাছাড়া? আপনার তো বুক ফাটে না? ইরাজ গা দুলিয়ে নিঃশব্দে হাসল, উল্টো বললি। বুক ফাটে, মুখ ফাটে না। না ফাটুক। খালি এভাবে চিরদিন আমি আর জুতো টানলেই চলবে। বাম ভ্রু উচালো ইরাজ, আমি কিন্তু বেকার। বাপের আছে তো। ওয়েট, আমি কি একবারও আপনাকে বিয়ে করার কথা বলেছি? আপনি বেকার তো কি হয়েছে? আমিই বা কখন তোকে বিয়ে করব, বললাম। তোর মতো একটা আপদের টাঙ্কি বিদায় হবে, কিছু উপহারটার তো দিতে হবে। সেই পয়সাও নিজস্ব নেই আমার। তা বলছি। দোয়া করি চিরদিন এরকম ফকিন্নিই থেকে যান। ইরাজ অল্পক্ষণ চুপ থেকে আস্তে করে বলল, যাই বলিস, আমার মতো পাবি না কিন্তু। চাই নাকি আমার আপনার মতো? ইরাজ তাকালো মেঘালয়ার দিকে। পুরো মেঘালয়াকে স্ক্যান করলো একবার, এরপর বলল, যা সাজার এই জনমের মতো সেজে নে। তোর গলায় আমি মালা না, ফুলের দড়ি পরাবো। আপনার মতো এমন ডমিনেটিভ, জেলাস, পসেসিভ, স্ট্রিক্ট আর সবচেয়ে বড় হলো ক্যাকটাসের মতো কাঁটায় ভরা ঘাড় তোত্তারা লোক পছন্দ না আমার। ইরাজ আবার তাকালো মেঘালয়ার দিকে। মেয়েটা বড় হয়ে গেছে, কেমন বড় বড় কথা বলতে শিখেছে, বুঝতে শিখেছে। সোজা চোখের দিকে তাকিয়ে বলল, সত্যি বলছে না তোর জবান? চোখে অন্য কিছু দেখছি। সত্যি বলছি। কথাটা মেঘালয়া ইরাজের চোখের মণিতে দৃষ্টি রেখে বলল। কণ্ঠস্বর কাপল মেয়েটার, চোখ চিকচিক করে উঠল। কোনার দিকে ভিজে উঠেছে। ইরাজ শব্দহীন হাসল সেই ছলছল চোখে তাকিয়ে, বলে উঠল, এই এই এই। পানি গড়িয়ে পড়লে কিন্তু মুছে দেব না আমি। দেখা যাবে সব মেকআপ গুলিয়ে আমার হাতে উঠে আসবে, আর তোর রাগঝুসে চেহারা বেরিয়ে আসবে সবার সামনে। কেউ যদি ভয় পেয়ে হার্ট অ্যাটাক করে বসে, এই দায় কে নেবে? কতক্ষণ বিমোহিতের মতো চেয়ে রইল ইরাজ। হঠাৎই আবার নজর ফিরিয়ে নিল। গাড়ি চলছে। ইরাজ ড্রাইভ করছে। মেঘালয়া বসে আছে চুপচাপ। ইরাজের আজ এত বেসামাল লাগছে নিজেকে। আগে তো এমন হয়নি। মেঘালয়া চুপচাপ। ইরাজ হঠাৎই বলল, আমার যদি নিজেকে তোর জন্য বদলাতে হয়, তাহলে কি তুই আমায় পেলি? নাকি নিজেকে দিয়ে আমি তোকে পেলাম? ভদ্রতা বা সভ্য পুরুষের মুখোশ পরে তোকে মুগ্ধ করার চেষ্টা আমি কোনোদিন করিনি, আগামীতে করার সম্ভাবনাও জিরো। আমার এই আমিকে ভেঙেচুরে খুলে দিয়েছি চিরদিন তোর সামনে। মুখ বাঁকালো মেঘালয়া, খালি আসল যেটা খোলার ছিল সেটা পারেননি। ভাব দেখে বাঁচি না। যে লোক জোর করে নিজের মনের চাহিদা চেয়ে নিতে পারে না, সেই লোক এত ভাব নেবে কেন? তুই কিন্তু ইনসাল্ট করিস না আমায়। বেটা ছেলে মানুষ আমি, কখন কোথায় লেগে যাবে আমার, বদনাম হবে তোর।
বাই দা ওয়ে, তুই ঘুরে ফিরে কি বোঝালি যে তোর ডমিনেটিভ পার্সনই চাই? খানিক আগে বললি ডমিনেটিভ পার্সন পছন্দ না, এখন বলছিস জোর কেন করিনি? এজন্যই মেয়ে মানুষ তোরা। অর্থাৎ তুই নিজেও বুঝিস না নিজের চাহিদা। শেষের কথাটা আস্তে বলল ইরাজ। ইরাজের থেকে মুখ ফিরিয়ে গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে আনমনে বলল মেঘালয়া, এই যে এখন যেমন একটা খারাপ চাহিদা উকি দিচ্ছে ভেতরে। ইরাজ ঠাস করে বলল, গাড়ি থেকে লাফাতে ইচ্ছে করছে। মেঘালয়ার ইচ্ছে করল কপাল ঠুকে মরে যেতে। আবার হেসে ফেলল, জন্মগত সনদপ্রাপ্ত ঘাড় বাঁকা লোকটার বাঁকা ঘাড়ের নিচে যে কাঁধটা আছে, সেখানে মাথা রাখতে ইচ্ছে করছে। ইরাজ একটা ঢোক গিলল, চোখ বড় করে বলল, সর্বনাশ করেছে। তাইলে তো আব্বারে একবার কষে ধরতে হয় বিয়া করাইয়া দেবার লাগি আমারে জরুরি ভিত্তিতে। মাইয়া মানুষ বেসামাল হইলে চরম মুসিবতের কথা। তবে একটা চিন্তার কথা আছে, আব্বা তার এরকম একটা দেখতে শুনতে ভালো কচি পোলারে তোর মতন কেটকেটে মেয়েলোকের হাতে তুলে দেবে। মেঘালয়ার তাচ্ছিল্য হাসল, কচি পোলা? হাহ, চিন্তা করুন আমার পাশে আপনাকে মানাবে কিনা। ইরাজ হেসে ফেলে মেঘালয়ার দিকে তাকিয়ে বলল, লুকিং গ্লাসে দেখ তো মানাচ্ছে কিনা। না মানালে তোর বিয়ে তাড়াতাড়ি হবে। ইরাজ এক হাতে স্টিয়ারিং ধরে অপর হাতে চুল ঠিক করে আয়নার দিকে তাকালো। আয়নায় দুজনের নজর মিলতেই মেঘালয়া নজর ঝুঁকিয়ে বলল, আর আপনার? আমি আর তুই একদিনে বিয়ে করব। ভালো হবে না। খুব খারাপ হবে। চুলে হাত দিল ইরাজ, হলে আর কি? কপালে না থাকলে ঘি ঠকঠকালে হবে কি? মেঘালয়ার দিকে তাকিয়ে বলল। অথচ পাচ্ছি মাখন। চোখ মেরে হাসল ইরাজ। হাসতে হাসতেই বলল, সরি। হুট করে আবার কেমন গম্ভীর হয়ে গেল, দেখেছিস? এজন্যই আমি বলি, একা মেয়েলোক বেটা ছেলের সাথে থাকলে তাতে নিয়ন্ত্রণ থাকা আর কর্পূরকে বাতাসে রাখা একই কথা। আমি বাল লাইনঘাট ভুলে যাচ্ছি। কিছুক্ষণের ব্যবধানে কথাবার্তা আর ব্যবহারে কি শালা মার্কা পরিবর্তন চলে এসেছে। মেঘালয়া চোখ বুজে সিটে হেলান দিল। এই লোক কোনোদিন বুঝবে না এত উগ্র আর অসভ্য পুরুষটির প্রেমে ছোট্ট মেঘালয়া কেন পড়তে পারে। এই যে তার নিজেকে বাঁচিয়ে নেয়া, নিজে ছুতে আনুমতি আর আড়ষ্ঠতা, অন্যের ছোঁয়া ও নজর থেকে বাঁচাতে নীরব বাধাও আগলে রাখার কৌশল এবং উদ্বিগ্নতা। দিনশেষের অল্প একটু হাসি। যারা হাসে একটু কম, তারা হাসলে সেই হাসিটা যে কি ঝিকিমিকি উজ্জ্বলতা আর ফুরফুরে আবহাওয়া ছড়ায়, তা বুঝবে না তারা। আবার রাগতে রাগতে যত্ন করা, যত্নের মাঝে বাঁকা কথা। এসবের মাঝের অধিকারমূলক ভালোবাসাটা লুকোতে চেয়ে বেরিয়ে আসার ব্যাপারটা মেঘালয়ার কাছে প্রকাশিত ভালোবাসার চেয়ে বহু মূল্যবান ও বিশেষ লাগে। সারাদিন ভালোবাসি জপ করতে হবে কেন? ভালোবাসা যদি তরল হয়, তার তীব্রতা তাপের মতো। তাপ যত বাড়বে, না চাইতেও তরল উতলে কলিজা নামক পাত্র থেকে বেরিয়ে এসে এদিক ওদিক ছিটিয়ে গড়িয়ে পড়বে। ইরাজ বোঝে না, সে চেয়েও লুকোতে পারে না তার অনুভূতি। ছিটকে বেরিয়ে আসে তা তার চোখের উদ্বেগে, হাতের যত্নে, নজরের মুগ্ধতায়, আগলে রাখতে চাওয়া বাহুর বেষ্টনীতে। অনুগোল। নীলচে অপরাহ্ন। সমাপ্ত। গল্প, অমানিশায় সেই তুমিই। স্পেশাল পর্ব। লেখনীতে তেজস্বিতা মূর্ত।